ভোটের আগে মানুষ মনে করতো দেশের মালিক আমরা, অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এই চাওয়াগুলো আছে। তো সেই জায়গা থেকে যারা এই দায়িত্ব গ্রহণ করেছে তারা কিন্তু আন্দোলনের শক্তিও না। আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা 2-3 জন লোক, কয়েকজন লোক এখানে এসছে, তারা আন্দোলনের শক্তিও না। এমনকি তারা দেশে অভিজ্ঞ প্রশাসকও না, রাজনীতিবিদ তো নয়। মব সন্ত্রাস এটাতে প্রায় 169 জন মারা গেছে পর্যন্ত। 11 মাসে 169 জন, এটা তো ধারণার বাইরে। নারী সংস্কারের সাথে ধরে নিতে পারেন যে এটা কোনো কিছু করা হবে না আর কি। যখন আলোচনা করছি তখন জুলাই মাস, মানে আমাদের যে গণ অভ্যুত্থান তার 1 বছর পূর্ণ হয়েছে। আমরা তো একটু ফিরে দেখা দরকার যে জুলাইতে আমরা যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তার কতটা পূরণ হলো এবং কোন দিকে আমরা যাচ্ছি। তো শুরুতে যেটা জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে অভ্যুত্থানের এই 1 বছর পরে এসে যখন ফিরে তাকান তখন আমাদের কোথায় কি অর্জন, কতটা অর্জন হলো বলে আপনি মনে করেন? তার আগে আমাদের বিবেচনা করা দরকার আমরা কি চেয়েছি। আমাদের সবার চাওয়া কিন্তু এক ছিল না। যেমন ধরুন, আন্দোলনের যারা অগ্রসেনা তারা কোটা বিরোধী আন্দোলনে ছিল, তাদের বক্তব্য ছিল যে কোটার ক্ষেত্রে যে বৈষম্য আছে এটা দূর করা হোক, তারা এটা চেয়েছে। এখানে সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করেছিল, প্রত্যেকে তার নিজের ক্ষোভ যন্ত্রণা থেকে, প্রত্যেকের আলাদা আলাদা ব্যাপার ছিল। যেমন ধরুন, একজন সাধারণ অভিভাবক তারাও তার সন্তানের পাশে এসে দাঁড়িয়েছিল। তো তাদের বিষয়টা ছিল যে শিক্ষা উপকরণের দাম বেড়ে যাচ্ছে, তারা সন্তানদেরকে পড়াতে পারছে না, নিরাপত্তা ছিল না, সব কারণে তারাও শরিক হয়েছিল। রাজনৈতিক দল তো সংগ্রামী ছিল, রাজনৈতিক দলগুলো সেখানে বিএনপি, ইসলামী দলগুলো, বাম দলগুলো তারা সংগ্রামে, তাদের মতো করে সংগ্রামে ছিল। সেখানে তারা একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, নির্বাচন, একটা অর্থবহ নির্বাচন হয়ে পরপর 3টা নির্বাচন হয় নাই। তো এইখানে এই প্রহসনের 3টা নির্বাচনের পরে সঙ্গতভাবে একটা গ্রহণযোগ্য অর্থবহ নির্বাচনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। যুবকদের মধ্যেও একটা অংশ যারা শুনেছে যে ভোট দেওয়া যায়, তো ভোটের মাধ্যমে এদেশে ভোট হতো, 70-এ ভোট হয়েছে, পরবর্তীতে 91, 96 এইসব সময় তো ভালো ভোট হয়েছে, কিন্তু তারা নিজেরা ভোট দিতে পারেনি। তো তাদের ভিতর একটা ক্ষোভ ছিল যে একটা দেশটা, অর্থাৎ সরকার পরিবর্তনটা যেন ভোটের মাধ্যমে হয়। এবং এইটা কিন্তু ব্যাপক মানুষের আকাঙ্ক্ষা ছিল, কারণ এখানে তো গণতন্ত্র কখনো ছিল না। এখানে যেটা ছিল সেটা হচ্ছে ভোটতন্ত্র, মানে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন। ভোটের আগে মানুষ মনে করতো দেশের মালিক আমরা, কেননা এখানে যারা এমপি মন্ত্রী হবে তারা আমাদের কাছে এসছে। তো পরে তো আর এটা আসতো না, তারা পুলিশের কাছে যেত, আমলাদের কাছে যেত, এখানে জনগণ মাইনাস হয়ে গেল। জনগণ মাইনাস হয়ে গেল। তো এই সব ক্ষোভ যন্ত্রণার একটা এক জায়গায়, এক রেখায়, এক মোহনায় এসে মিলেছিল এবং সেখান থেকে একটা হয়েছে, বিস্ফোরণ হয়েছে। জগদ্দল পাথরের মতো শেখ হাসিনার শাসন, অপশাসন চেপেছিল এবং সেই অপশাসন মানে হচ্ছে গোষ্ঠীতন্ত্র। তো একটা হলো উনি পরিবারতন্ত্র, ওনার পরিবারকে প্রমোট করেছেন, তার সঙ্গে সঙ্গে একটা গোষ্ঠী, এক ধরনের গোষ্ঠী অর্থাৎ অলিগার্ক যেটাকে বলা, শ্রেণী বলা যায়, যে তারাও তৈরি হয়েছিল। তো এইভাবে কিন্তু গণমানুষের সঙ্গে সেই শাসন ছিল না, গণমানুষের বিভিন্ন রকম সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছিল, পুলিশের দ্বারা নির্যাতিত হচ্ছিল, ভূমি অফিস, হাসপাতালে চিকিৎসা পাচ্ছিল না, এই ধরনের ক্ষোভ যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছে অভ্যুত্থানে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি চাই, অভ্যুত্থানোত্তর আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া তো বিভিন্ন জনের চাওয়া এক এক রকম। যেমন রাজনৈতিক দলগুলোর চাওয়া হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, তো এখানে সাধারণ মানুষের চাওয়া বৈষম্যের অবসান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, তো অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এই চাওয়াগুলো আছে। তো সেই জায়গা থেকে যারা এই দায়িত্ব গ্রহণ করেছে তারা কিন্তু আন্দোলনের শক্তিও না। আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা 2-3 জন লোক, কয়েকজন লোক এখানে এসছে, তারা আন্দোলনের শক্তিও না। এমনকি তারা দেশে অভিজ্ঞ প্রশাসকও না, রাজনীতিবিদ তো নয়। তো এই লোকগুলোর পক্ষে এটা করাটা কতটা সম্ভব সেইটা রয়ে গেছে। তারপর হচ্ছে সংস্কারটাকে তারা সামনে এনেছে এবং সংস্কার আনতে গেলে সেখানে মৌলিক কী কী সংস্কার, একটা
তারা সেটাকে চিহ্নিত করতে পারত। তা না করে তারা এত বড় ক্যানভাসে সংস্কারের দাবিটা নিয়ে এসছে, সেই ক্ষেত্রেও তারা কিন্তু সাফল্যের পরিচয় দিতে পারছে না। তো এখন হচ্ছে যে 1 বছর পর আমরা বড় কিছু ঘটে যাবে এমনটা আশা করি না। তবে 1 বছর পরে মানুষের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথে আমরা কতটুকু অগ্রসর হব, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, সব কিছু ছাপিয়ে এখন সামনে এসছে একটা নির্বাচন, যে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক যাত্রা হতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে যেমন বিদেশিরা বিনিয়োগ করছে না, তারা বলছে যে এই সরকারের পর ভরসা পাচ্ছে না। তো এখানে দেশীয় বিনিয়োগও কিন্তু হচ্ছে না। তো এখানে এই সমস্ত কিছু মিলে মানুষ তার ভাবনার জায়গায় একটা সরকারের, রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছে। জি। তো আমার কাছে, আমি এক লাইনে বলি, তো এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে যে গণতন্ত্রের পথে হাঁটি হাঁটি পা পা করে জাতি এগিয়ে যাচ্ছে। অন্তত এইটা যে আমরা গণতন্ত্রের পথের দিকে এগোচ্ছি, এইটা আপনি মনে করছেন, তো সেটাও তো কম অ্যাচিভমেন্ট না, যদি আমরা সত্যিকারভাবে করতে পারি। খায়রুল আনোয়ার, আপনি কি মনে করেন যে এই যে এক একজনের এক এক আকাঙ্ক্ষা, কিন্তু সব আকাঙ্ক্ষা মিলেতে একটা জায়গায় আসছিল যে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হোক, শেখ হাসিনার পতন হয়েছে, এইটাই তো একমাত্র লক্ষ্য ছিল না? মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ভোটের আকাঙ্ক্ষা, চাকরির আকাঙ্ক্ষা, কর্মসংস্থান আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেগুলো ছিল। কিন্তু একটা বাস্তবতা হলো শেখ হাসিনা এখন নাই। কিন্তু তার পরবর্তী বাংলাদেশে 1 বছরে যে প্রত্যাশার, আপনার দৃষ্টিতে আমরা কি কতদূর এগোতে পারলাম? ধন্যবাদ। তো সমালোচক 24-এর প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করলেন। 1 বছর হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই। তো এখনকার প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, তো কয়েকটা বিষয় সামনে চলে আসে। আসলে সরকার যে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে, মানুষের অনেক প্রত্যাশা ছিল। 24শে জুলাই যেমন সব পথ এক স্রোতে গেছে, এক পথে গেছে, এখন পথ ভিন্ন হয়ে গেছে। তো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদেরকে অগ্রসর হতে হচ্ছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছিল। পুলিশকে একটা দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। সব কিছু মিলে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, গুম, খুন, ব্যাংক লুট, চোরতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনীতিকে ফোকলা করে দেওয়া। সেখান থেকে আসলে এই 15 বছর, বিশেষ করে শেষের 10 বছরে যা হয়েছে, তাতে অল্প সময়ের ভিতরে সে পুরোপুরি সেখান থেকে ঘুরে আসাটা খুবই কঠিন কাজ। কিন্তু সরকারের হয়তো সদিচ্ছা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা সে কাছাকাছিও যেতে পারেনি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি বলেন, তো প্রথম দিকে 5-6 মাস যেহেতু পুলিশেরও মনোবল ভেঙে গিয়েছিল, তারা জনতার মুখোমুখি হয়েছে, প্রতিপক্ষ হয়ে গেছিল সে জনতার ইয়েতে। তার জনতার ক্ষোভ ছিল, থানাতে আগুন দেওয়া হয়েছে, পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে, 1,500 মানুষ যেমন মারা গিয়েছে, পুলিশেরও অনেকে নিহত হয়েছে। তো পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে যাচ্ছিল, এতদিনে সেটা ফিরে আসা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। বিশেষ করে মবতন্ত্র যেভাবে কায়েম হয়েছে, সংবাদপত্রে খবর দেখলাম যে মব সন্ত্রাস যেটা, এটাতে প্রায় 169 জন মারা গেছে পর্যন্ত। স্বাধীনতার পর থেকে সব সরকার আমলে কম বেশি হয়েছে, স্বাধীনতার পরও হয়েছে, কিন্তু স্বাধীনতার পর তার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে কিন্তু হয়নি। কয়েকটা ঘটনা ঘটেছিল, এরপর বিভিন্ন সময় হয়েছে সব সরকার আমলে। কিন্তু এই 11 মাসে 169 জন, এটা তো ধারণার বাইরে। কিন্তু সেটা তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুধু পিটে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে তা না, এই থানা চড়াও হচ্ছে, পুলিশ কাছ থেকে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ অনেক ক্ষেত্রে আপনার গুটিয়ে নিয়ে যাচ্ছে। পটিয়াতে যে ঘটনা ঘটলো, থানা ঘোরা হলো, আগুন দেওয়া হলো, অনেক জায়গায় আসামি ছিনিয়ে নেওয়া যাচ্ছে, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে যাওয়া হচ্ছে। এটা গেল একটা দিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনে একটা ঘোষণা দেওয়া হয়েছে। এখন নির্বাচনে যেতে হলে তো আপনাকে প্রথমে আইন শৃঙ্খলা প্রশাসন ঠিক করতে হবে। সেখানে তো আমরা সে পর্যায়ে যেতে পারিনি, এবং এটা কিভাবে হবে সেটাও একটা চ্যালেঞ্জের বিষয়। সরকারের হয়তো চেষ্টা আছে, কিন্তু সরকার এখন এই ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেনি। অর্থনৈতিক ক্ষেত্রে হয়তো বলতে পারেন যে মোটামুটিভাবে দ্রব্যমূল্যটা স্থিতিশীল আছে, ব্যাংকিং সেক্টরে তো কাজ হয়েছে। আর অন্য ক্ষেত্রে বলতে গেলে এই যে সবচেয়ে বড় যে বিষয়টা, এই যে ঐক্যমত্য কমিশন করা হয়েছে, অনেকগুলো সংস্কার কমিশন, প্রথমে ছিল 6টা, পরে আরও 5টা সংস্কার কমিশন করা হয়েছে।
এই যে সুপারিশগুলো তৈরি করা হয়েছে, এখন মূলত দেখা গেলো নির্বাচন কেন্দ্রিক সুপারিশগুলো নিয়ে আলোচনা হচ্ছে আর কি, কীভাবে নির্বাচন হবে, সংবিধান সংস্কার, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, পিআর পদ্ধতি, এগুলো নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। 3 মাসের ধরে বৈঠক চলছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত হয়েছে, কাছাকাছি এসেছে, তারপর মেজর কিছু ইস্যুতে দলগুলা একমত হতে পারছে না। এর ভিতরে একটা সংশয় দেখা দিয়েছে নির্বাচন নিয়ে অনেকের ভিতরে, যে আসলে নির্বাচন কি হবে। প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন বছর ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত, পরে উনি ঘোষণা দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এপ্রিল, পরে লন্ডনে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের পর উনি আবার বললেন যে ফেব্রুয়ারিতে প্রথম দিকে হবে নির্বাচন, যদি দৃশ্যমান অগ্রগতি হয় সংস্কার এবং বিচারের। তো এই ঘোষণাটা দেওয়া হয়েছে, কিন্তু সেটা নিয়ে একটা সংশয় কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে। যা তাহলে আপনার দৃষ্টিতে তাহলে এই পর্যন্ত এই 1 বছরে কি অর্জন বলে মনে করেন? অর্জন হলে আমি যে বলতে পারি যে মোটামুটি অর্থনীতি বললাম, এটা হয়েছে সরকারটা আন্তরিকতা আছে, সংস্কার কমিশন, কিন্তু আমার মনে হয়েছে কি সংস্কার কমিশন এতগুলো করেছে, ধরেন আপনার গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন করা হয়েছে, হয়নি। গণমাধ্যমে এটা করা হয়েছে, যে আমরা যেহেতু এই পেশার লোক আমরা বলতে পারি করা হয়েছে। 24 তারিখে মানে একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে, 22 তারিখে দেওয়ার পরে যে বলে একটা সংক্ষিপ্ত, যেটা ইমিডিয়েট সরকার করতে পারে। 3 মাস আলোচনায় আসবো, 3 মাস পরে সেটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। নারী সংস্কার কমিশন আপনি ধরে নিতে পারেন যে এটা কোনো কিছু করা হবে না আর কি। তো এই যে ছড়িয়ে ফেলা, এত কিছু নিয়ে আসা হয়তো হয় না। উচ্চকক্ষ, নিম্নকক্ষ, যে দেশে আপনার এই 53 বছরে একটা কক্ষই ঠিক মতো চলেনি, গণতন্ত্র ধারাবাহিকতা অব্যাহত ছিল না কখনো, তাই না? বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছে, সামরিক শাসন, অভ্যুত্থান, হত্যাকাণ্ড বিভিন্নভাবে হয়েছে। তো যেখানে এক কক্ষই চলে না, সেখানে আপনি 2 কক্ষ করতে যাচ্ছেন, পিআর পদ্ধতি করতে যাচ্ছেন, এত কিছু মিলে হয় কি বিষয়গুলো জটিল হয়ে যাচ্ছে, এবং নির্বাচন ইস্যুতে বিভিন্ন দলগুলা ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে, এবং এত প্রকট হচ্ছে সব কিছু, নতুন নতুন দাবি দেওয়া আসছে। প্রথমে বলা হয়েছে যে নির্বাচনের জন্য সংস্কার যেটুকু প্রয়োজন সেটা করে আমরা নির্বাচনে যাব। এখন দেখা গেল যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি নতুন নতুন করে তার দাবি দেওয়া তুলছে। তার মানে বিষয়টা হলো যে এখন সামনে যদি আমরা ফেব্রুয়ারি নির্বাচনের ডেডলাইন ধরি, তার মানে এখন যে অন্য সংস্কার বা অন্যান্য কাজে গুছিয়ে নিয়ে আসতে হবে, সেইটা এখনো খুব একটা দৃশ্যমান হয়নি বলে মনে করেন? দৃশ্যমান হচ্ছে কি, সরকার যদি আসলে খুব আন্তরিক হয়, সদিচ্ছা হতে, কিন্তু আন্তরিক যদি হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে মোটামুটি অনেক ছাড় দিয়ে, সবাইকে ছাড় দিয়ে একটা পর্যায়ে যেতে হবে যে আমরা ইলেকশনটা করবো। ইলেকশন বিলম্বিত হলে কিন্তু নির্বাচনটা অনিশ্চিত হয়ে পড়বে।